আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের সাথে জটিল সংখ্যার শেষ ক্লাস, অর্থাৎ কনসেপ্ট সলভ কনসেপ্ট ভিত্তিক ক্লাস আজকেই শেষ। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব, দেখো, আম, এককের ঘনমূল ও বেগ নির্ণয়, জটিল সংখ্যার বৈশিষ্ট্য ও মান নির্ণয়, সঞ্চারপথি সমীকরণ ও মান নির্ণয়, এই তিনটা কনসেপ্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর আগেরগুলো এর আগের দুইটা ভিডিওতে এর আগের কনসেপ্টগুলো আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই ওইগুলো দেখে আসবা, এবং যে যে সমস্যাগুলো আছে ওইগুলো তোমরা যদি এমসিকিউ সলভ করতে তোমাদের সমস্যা হয় সেগুলো কমেন্ট করতে পারো। আর এর পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে পুরো অধ্যায়ের উপর এমসিকিউ সলভ ক্লাস, প্লাস তারপরে থাকবে এই অধ্যায়ের উপরে সিকিউ ক্লাস সলভ ক্লাস। তোমরা যারা খুলনা ইউনিভার্সিটি প্লাস ঢাবির প্রস্তুতি নিবা তাদের জন্য অবশ্যই সিকিউ সলভ অনেক গুরুত্বপূর্ণ। এবং জটিল সংখ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে বিগত বছর কোশ্চেন করেছে, আবার ঢাবিও কোশ্চেন করে। দেখো, প্রথম টপিক আমরা আজকে এককের ঘনমূল নির্ণয়। ঠিক আছে, এককের ঘনমূল নির্ণয়। আচ্ছা, ঘনমূল নির্ণয়, ঘনমূল হলে মূল কয়টা থাকে? মূল অবশ্যই কয়টা? তিনটা থাকে। তা তিনটা মূল একটা কি? তিনটা মূলের ওমেগা, তিনটা মূলের একটা হচ্ছে 1, আরেকটা কি ওমেগা ইকুয়ালস টু 1/2 -1 প্লাস √3i, এ একটা। আরটা কি ওমেগা স্কোয়ার, ওটার মান কত হবে? 1/2 -1 মাইনাস √3i। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের কি এই এককের ঘনমূলের যে তিনটা মূল আছে সেই তিনটা মূল দেখলাম। এখন ভাইয়া এগুলো আমরা কি করব? অবশ্যই এই মূল দুইটা মুখস্থ রাখবো। কেন মুখস্থ রাখবো? অনেক সময় দেখা যায় যে এই দুইটা অঙ্কের ভেতরে সমীকরণ আকারে দিয়ে দেয়, যেটাকে তোমার ওমেগা এক্স আর ওয়াই এর সমীকরণ ফাংশন আকারে থাকবে, তখন তোমাকে কি করতে হবে? ওমেগা স্কোয়ার ধরে মান বের করা লাগতে পারে। এই জন্য তোমার এই সমীকরণ দুইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখো, দুইটা সমীকরণই কিন্তু সমান, জাস্ট এইটা আর এইটার অনুবন্ধী। এখানে প্লাস ছিল, জাস্ট এখানে মাইনাস হয়েছে, বাকি কিন্তু সব সমান। এখন এই ওমেগা যেহেতু ঘনমূল, তাহলে এই ওমেগা কিউব ইকুয়ালস টু কত? 1, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ লিখতে পারি, দেখো, 1 + ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি 0। এই সমীকরণ কি লেখা যায়? অবশ্যই এইখান থেকে এই সমীকরণটা লেখা যায়। দেখো তো, আমি এখান থেকে একটা বেসিক সমীকরণ যদি ড্র করি, তাহলে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 2 ইকুয়ালস টু কি 0। n ইকুয়ালস টু কি যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, মনে রাখবো n ইকুয়ালস টু কি যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে আমার ওমেগা কিউব ইকুয়ালস টু কত? 1। সমীকরণ ইকুয়ালস টু 0। এখানে তুমি যদি n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, কি হবে? ইকুয়ালস টু 0। এখন আমরা i এর ফাংশনে কি করতাম, যে i এর ঘাত কত ছিল? 4 থাকলে তখন আমরা 4 দিয়ে ভাগ করতাম, মানে বড় মানকে সিম্পলিফাই করার জন্য তখন আমরা 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকতো সেটা আমরা পাওয়ার হিসেবে লিখে মান করতাম। ওমেগার ক্ষেত্রে কি করব? আমরা জাস্ট ওখানে 4 দিয়ে ভাগ করতাম আর এখানে 3 দিয়ে ভাগ করব। এখন আমার যদি মান বের করতে বলে যে ওমেগা টু দি পাওয়ার 12 এর মান কত, তাহলে আমরা এই 12 কে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। এখন 3 কি 12 গুণিতক না? 3 এর 4 12 না? তাহলে কি হবে? 3 এর 4 12 না? 0। তাহলে কি এইটা লেখা যায় না? 3 × 4, তার মানে কি 1 লেখা যায়? দেখো তো। আচ্ছা, তাহলে আমরা এইভাবে এই ঘনমূলের ফাংশনগুলো সলভ করব। ঠিক আছে, এরপরে আমরা দেখো, এটা হলো আমাদের ঘনমূল। ঘনমূলে অবশ্যই এই দুইটা জিনিস মনে রাখতে হবে, এবং এটার মান মনে রাখতে হবে, এই সমীকরণটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের মান বের করা লাগতে পারে। ঠিক আছে, আমরা এখন দেখব 2 নম্বর টপিক, সেটা হচ্ছে যে কি জটিল সংখ্যার বৈশিষ্ট্য। এখন আমরা জটিল সংখ্যার বৈশিষ্ট্যগুলো একটু হালকা করে মনে রাখবো, কারণ কি অনেক সময় দেখা গেছে এগুলো যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এমসিকিউ আকারে চলে আসে। ঠিক আছে, তো কি কি বৈশিষ্ট্য আছে একটু দেখবো। দেখো, জটিল সংখ্যাকে আমরা কি z = x + iy লিখতে পারি। এখানে এর অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? z বার = x - iy। এটা তো আমরা সবাই জানি, সিম্পল। এবং এখন যদি কোনো জটিল সংখ্যাকে a + ib হলে, কোনো জটিল সংখ্যা a + ib হলে এটাকে আমরা সমীকৃত করে a = 0 এবং b = 0 লিখতে পারি? অবশ্যই লেখা যায়। এখন দুইটা আবার কি বলছি, যে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল ও গুণফল উভয় কি হয়?
বাস্তব সংখ্যা হয়, দুইটিও অনুবন্ধী সংখ্যার যোগফল ও গুণফল। বোঝা গেছে যে দুইটা অনুবন্ধী সংখ্যার যোগফল ও গুণফল করলে কি হবে, দুইটাই অবশ্যই বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমরা লিখতে পারবো। আরো একটা দেখো, যেমন a প্লাস আইবি ইকুয়ালস টু যদি আমি সি প্লাস আইডি লিখি, তাহলে এখানে আমার বাস্তব অংশ এবং যদি অবাস্তব অংশ আমি সমীকৃত করি, তাহলে a ইকুয়ালস টু সি এবং বি ইকুয়ালস টু কি ডি লিখতে পারি? অবশ্যই পারি। অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে, এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যেটা দেখবো, আমাদের 3 নম্বর টপিক কি ছিল, সঞ্চার পথের সমীকরণ নির্ণয়। এই সঞ্চার পথের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমার কি কি হইতে পারে, বৃত্ত হইতে পারে, সরলরেখা হইতে পারে, উপবৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, অধিবৃত্ত হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। তো আমরা এখন একটা শর্ট বিষয় শিখবো, যেখান থেকে আমরা ওই সমীকরণ দেখলে যাতে বলতে পারি যে এটা বৃত্ত হবে না সরলরেখা হবে নাকি উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে। চলো আমরা সেটা একটু দেখি। দেখো আমরা দুইটা ভাগ করে নিই, ঠিক আছে, দুইটা ভাগ করে নিই। এখন আমি যদি এখানে লিখি মডুলাস অফ জেড, ঠিক আছে, এখন আমি যদি এখানে লিখি মডুলাস অফ জেড ইকুয়ালস টু এ, ঠিক আছে, তাহলে এইটা কি হবে, এইটা ভাই হবে কি বৃত্ত। আমি এখানে লিখছি, কারণটা পরে বলতেছি। আবার যদি এমন থাকে যে যে মডুলাস অফ জেড প্লাস এ বাই মডুলাস অফ জেড প্লাস বি ইজিক্যাল টু যদি কে হয়, ঠিক আছে, ইজিক্যাল টু যদি কে হয়, তাহলে আবার কি হবে বৃত্ত। এখন সেম যদি কে নট ইকুয়ালস টু 1 হয়, তাহলে আবার যদি এমন হয় যে কে ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আবার কি হবে সরলরেখা। অর্থাৎ যদি আমি এখানে এটা এইভাবে লিখতাম যে মডুলাস অফ জেড প্লাস এ বাই জেড প্লাস বি ইকুয়ালস টু কি 1, তাহলে সেক্ষেত্রে কি হতো, এটা অবশ্যই সরল রেখা হইতো, সরল রেখা। ঠিক আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রে কি পার্থক্য, যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে সরল রেখা, আর 1 ছাড়া যদি যে কোনো মান হয় তাহলে কি হবে, 1 ছাড়া যে কোনো মান হলে হবে বৃত্ত। এখন যদি এখানে আমি আরেকটা লিখি জেড প্লাস এ ইকুয়ালস টু জেড প্লাস বি, এটা কি হবে বলতো, এটাও হবে অবশ্যই সরল রেখা। ঠিক আছে, সরল রেখা। এখন এখানে তো ফাঁকা আছে বলে, অর্থাৎ জেড এর সামনে কোনো সহগ নাই বলে এটা কি হলো সরল রেখা। যদি আবার জেড এর সামনে সহগ চলে আসতো, যদি জেড এর সামনে সহগ চলে আসতো তখন আবার কি হয়ে যেত, বৃত্ত হয়ে যেত। ঠিক আছে, এখন দেখো এইগুলো তো বুঝতে পারছি। এখন আমার যদি এমন থাকতো মডুলাস অফ জেড প্লাস এ প্লাস মডুলাস অফ জেড প্লাস বি, এটা কি হবে কত, ইকুয়ালস টু 1, এটা কি হবে, তাহলে মাঝখানে একটু প্লাস থাকলে সবসময় কি হয় উপবৃত্ত। আর যদি এমন হয় মডুলাস অফ জেড প্লাস এ মাইনাস মডুলাস অফ জেড প্লাস বি ইকুয়ালস টু 1 হলে কি হবে, মাইনাস হলে কি হয় অধিবৃত্ত। ঠিক আছে, আর এইগুলোই মোটামুটি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইগুলোই মোটামুটি আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস আমি কি বললাম, বৃত্তর ক্ষেত্রে যদি এখানে সহগ থাকতো, এখানে তো সহগ নাই, এখানে যদি সহগ থাকতো, অর্থাৎ যদি এটা এমন হতো এ জেড প্লাস, ধরো আমি সি লিখলাম, এখানে লিখলাম ডিজেড প্লাস বি মডুলাস অফ, তাহলে এখানে কি সহগ চলে আসছে না, যদি সহগ চলে আসে তাহলে কি হবে বৃত্ত হবে। ঠিক আছে, তাহলে বৃত্ত এবং সরলরেখা, উপবৃত্ত, অধিবৃত্ত যে সাধারণ সমীকরণগুলো জটিল সংখ্যার ক্ষেত্রে, সেগুলো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিলাম। এইগুলো তুমি যদি এখন এমসিকিউ সলভ করতে যাও, তাহলে জাস্ট এইগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, তোমার এমসিকিউ সলভ করা এবং অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাই এখান থেকে আমরা নেক্সট ক্লাসে এমসিকিউ সলভ করব এবং তারপরের ক্লাসে আমরা সিকিউ সলভ করে দেবো। তো তোমরা এই ক্লাস সহ এর আগে আরো 2টা ক্লাস নিয়েছি জটিল সংখ্যার উপরে, তোমরা যদি দেখে না থাকো তাহলে ওই 2টা ক্লাসও দেখে নিজেদের বেসিক ক্লিয়ার করে নেবা, এবং সামনে যে এমসিকিউ সলভ করে দেবো এই এমসিকিউ সলভ দেখলে আরো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে ইনশাল্লাহ।